আসসালামু আলাইকুম প্রিয় গরু প্রেমিক ভাইজানেরা। আজকে আমি আরেকটি গরু কিনেছি। আজকে আপনাদেরকে ওই গরুটা দেখাবো। ভিডিও করার আমার মূল উদ্দেশ্য হলো আমি কি গরু কিনেছি, বর্তমানে গরুর বাজার কেমন, গরু কিনে ঠইকে গেছি নাকি জিতে কিনছি, এই বিষয়ে প্রাথমিক ধারণা দিব। এবং এই ভিডিওতে আর একটা ধারণা দিব গরু কেনার পরে যে কাজগুলা করতে হয়। তাহলে দেখেন আমি কি গরু কিনেছি। প্রিয় গরু প্রেমিক ভাইজানেরা, এই যে এই বকনা বাছুরটা কিনেছি, এই বকনা বাছুরটা কিনেছি আপনারা জানেন আমি পশু চিকিৎসক, প্লাস হলো একজন মেডিসিন ব্যবসায়ী, প্লাস হলো কৃত্রিম প্রজনন কর্মী। এই সবগুলা কাজ একসাথে করে অল্প কিছু টাকা সঞ্চয় করতে পেরেছিলাম। এই সঞ্চয়ের টাকা দিয়েই এই গরুটা, এই বকনা গরুটা কিনেছি। আপনারা জানেন আমার একটা গাভী গরুর ফার্ম আছে এবং একটা ষাঁড় গরুর ফার্ম আছে। অল্প অল্প গরু আছে দুইটা, এবং দুইটা গাভী এবং দুইটা বাছুর, দুইটাতে দুই রকম ব্যবস্থা, কিন্তু বকনার ব্যবস্থা নাই। তো হঠাৎ করে অনেকের মনের মধ্যে এই প্রশ্নটা আসতে পারে যারা কন্টিনিউ আমার ভিডিও দেখেন, যে ভাই আপনার তো গাভী গরুর ফার্ম এবং হলো ষাঁড় গরুর ফার্ম, তাহলে মাঝখানে বকনা ঢুকাইছেন কেন? আসলে অ্যাকচুয়ালি আমার উদ্দেশ্য ছিল গাভী গরুর ফার্মে একটা হাড্ডি সার গাভী কিনবো। আপনাদেরকে ভিডিও প্রথমেই বলেছিলাম ভিডিওগুলো করি মূলত আপনাদেরকে প্রাথমিক একটা ধারণা দেওয়ার জন্য, যাতে আপনারা গরু লালন পালন করে লাভবান হন। যেই ভাইজানেরা কন্টিনিউ আমার ভিডিও দেখেন ওনারা এই বিষয়টা খুব ভালো করে জানেন, আর যিনারা নতুন আছেন ওনারা আজকের পরে ভিডিও দেখার পরে ওনারাও বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। আমার উদ্দেশ্য ছিল এই অল্প কিছু টাকা দিয়ে আমি একটা হাড্ডি সার গাভী কিনবো। আপনাদের এখানে হাড্ডি সার গাভীর বাজার কেমন আমি জানি না। আমাদের এদিকে হাড্ডি সার গাভীর বাজার কিরকম আপনাদেরকে একটা প্রাথমিক ধারণা দেই। যদি হাড্ডি সার গাভী বলতে, যদি একটা গাভী হয়, একটা গাভীর একটা বাছুর থাকে এবং গাভীটা 2 কেজি দুধ দেয়, সেই গাভীটা 1 লাখ টাকার উপরে আমাদের এখানে দাম আছে। ঠিক সেম গাভীটা যদি বাছুরটা না থাকে এবং দুধ না দেয়, গাভীটা যদি শুকনা থাকে, তাহলে আমাদের এখানের বাজারে সেই গাভীটার দাম হবে 38 থেকে 45 হাজার টাকা। 38 থেকে 45 হাজার টাকা, মানে 1 লাখ টাকার গাভী বাছুর সহ হলে 1 লাখ টাকার উপরে। আর যদি বাছুর ছাড়া হয়, হাড্ডি সার হয়, তাহলে 38 থেকে 45 হাজার টাকা। সেই গাভীগুলা কিনলে যদি আমি যদি, আমার চিন্তা ভাবনা ছিল আমি যদি, যেহেতু কৃত্রিম প্রজনন কর্মী, আমি একটা ভালো প্রক্রিয়ায় ভালো শেপে তাকে যত্ন করব। সেই ক্ষেত্রে কি হবে, যদি সে দ্রুত হিটে চলে আসে তাহলে তাকে বীজ দিয়ে রেখে দিব, আর যদি হিটে চলে না আসে তাহলে তাকে মোটা তাজা করে বিক্রি করে দিব। কিন্তু আনফরচুনেট আমার আব্বাকে পাঠাইছিলাম আগে বাজারে। আমি বাজারে যাওয়ার পূর্বেই উনি আমার ভালো চিন্তা কইরা, ওনার মনে হয়েছিল যে হাড্ডি সার গাভী থেকে যদি একটা বকনা কিনে ফেলি তাহলে সেটা লং টাইম আমাকে বাচ্চা দিবে। হ্যাঁ, আমার ঘরে লং টাইম বাচ্চা দিবে, সেই চিন্তা ভাবনা করে আমার আব্বা এই বকনাটা কিনে ফেলছে। মানে আমার ভালো চিন্তা করে এটা কিনে ফেলছে। হ্যাঁ, এই হইলো বকনা কেনার বিষয়। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই এই বকনাটা কত দিয়ে কিনছেন? বকনাটা কিনছি ভাইজান, আহ আমি কিনছি বলতে আব্বার পছন্দ। হ্যাঁ, আব্বা কিনে দিছে। আমি বাজারে ঢুকার আগেই উনি কিনে ফেলছিল। তা আব্বা 35 হাজার টাকা দিয়ে কিনছে, আলহামদুলিল্লাহ ভালো টাকা দিয়ে কিনছে। এত বেশি বেশি টাকা নেয় নাই। বাজারের প্রেক্ষাপটটা বলি, এই 35 হাজার টাকার এই বকনাটা আহামরি বেশি দাম দিয়েও কিনে নাই উনি, এবং খুব একটা জিতা ফেলছে এরকমও না। তা বাজার বর্তমানে এই বকনাটা দেখে বোঝা যাইতেছে বর্তমানে বাজার স্থিতিশীল, যেটাকে বলে খুব একটা বেশিও না, খুব একটা কমও না। যাই হোক, মূল বিষয়ে আসি। এই গরুটা কিনে আনা হয়েছে, আনার পরে এটাকে আমার খামারে উঠানো হয় নাই, এটাকে বাহিরে রেখে দিছি। এই জন্যই বাজারে অনেকগুলা গরু থাকে, বিভিন্ন রকম মানুষ থাকে, অসংখ্য রকম গরু থাকে, এবং গরুর শরীরে এক গরু থেকে অন্য গরুর শরীরে জীবাণু যায়। সেই জন্য তাকে আলাদা করে রেখে দিছি। তাকে কয়েকটা প্রক্রিয়া, এখানে রাখা হয়ে গেছে প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, কয়েকটা প্রক্রিয়া সম্পূর্ণ করে তারপর তাকে ঘরে নিব। প্রক্রিয়াগুলো সম্পূর্ণ করার জন্য মোটামুটি প্রস্তুতিও নিয়ে নিছি। এই যে এখানে আছে, এদিকে আসো, এখানে আছে আপনার পানি। বাজার থেকে কিনে আসলাম, পটাশ নিয়ে আসলাম। হ্যাঁ,
পটাশ নিয়ে আসলাম, এটা এই পানিতে দিয়ে দিব। পানি লাল হয়ে গেল। প্রিয় গরু প্রেমিক ভাইজানেরা, এই যে পটাশ মিশ্রিত পানি, এটার পদ্ধতিটা হলো গরুকে এই পটাশ মিশ্রিত পানি খামারে উঠানোর আগে, হ্যাঁ, মূল নিয়ম হলো একটা গরু কেনার পরে 7 দিন অবজারভেশনে আর একটা ঘরে রাখা দেওয়া। যেহেতু আমাদের একটা গাভীর ঘর আর একটা ষাঁড়ের ঘর, আলাদা কোনো ঘর নাই যে 7 দিন অবজারভেশনে রেখে দিব, এরকম কোনো ঘর নাই। তো হয়তো বা ভবিষ্যতে ইনশাল্লাহ হইতেও পারে। তবে যেহেতু আমাদের ঘর নাই, সেহেতু তাকে যে কোনো একটা ফার্মে দিতে হবে। যেহেতু উঠাই দিতে হবে, ওইখানে আরো বেশ কয়েকটা গরু আছে, যাতে এই গরু থেকে অন্য গরুগুলো সংক্রামিত না হয়, কিংবা এই গরুটাও যাতে সংক্রামিত না হয়, এই জন্যই এই প্রক্রিয়াটা করা। এই যে আপনার পায়ের এইটা সামনের পা দিয়ে শুরু করবেন, এটা এইভাবে উপরে উঠায় ফেলবেন, হ্যাঁ, এইভাবে থাকে, এইভাবে ধরবেন, উপরে উঠে যাবে। এই যে পা গুলো এরকম করে সুন্দর করে ধুয়ে দিবেন, এই যে গিরা থেকে এ পর্যন্ত, হ্যাঁ, এই ভিতরটাও সুন্দর করে, দুই পায়ের মাঝখানের অংশটা সুন্দর করে পরিষ্কার করে দিবেন, হ্যাঁ, প্রয়োজনে হাঁটু থেকে এই নিচ পর্যন্ত। এটা হলো প্রথম পার প্রক্রিয়া সম্পূর্ণ হলো। দ্বিতীয় পাটা এরকম করে ধুয়ে দিবেন, হ্যাঁ, সেম প্রক্রিয়ায় ধুয়ে দিবেন। এই যে খুরার যে উপরের এই অংশটা আছে, এটাও একটু ভালো করে ধুয়ে দিবেন। হ্যাঁ, বাজার থেকে বহুত গরুর আজে বাজে পচা জিনিসে পা দিয়ে দেয়, আর এইখানে বিশেষ করে জীবাণুগুলা বেশি বাস করে, কারণ খুরাগুলা ভালো করে পরিষ্কার করা হয় না, সেই জন্য এখানেই জীবাণুগুলা বেশি বাস করে। প্রিয় গরু প্রেমিক ভাইজানেরা, সামনের 2 পা ধোয়া কমপ্লিট। আপনারা চাইলে যদি একা নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে একা করবেন, যদি একা নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে অন্য কারো হেল্প নেবেন। বিশেষ করে পিছনের পা যখন ধুইতে যাবেন কিংবা পরিষ্কার করতে যাবেন, সেই ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ পিছনের পা দিয়ে কিন্তু গরু লাথি দেয়। হ্যাঁ, লাথি থেকে বাঁচতে যদি আরেকজনের হেল্প লাগে কিংবা শোয়ানোর দরকার হয়, সেই ক্ষেত্রে তাকে শোয়া করতে হবে, হ্যাঁ, নিয়ন্ত্রণ করে, টোটালি নিয়ন্ত্রণ করে পা গুলা ধুয়ে দিতে হবে। মোটামুটি 3টা পাই ধুয়ে দিছি। এই যে 4 নাম্বার পা, হ্যাঁ, খুব ভালো করে, হ্যাঁ, এখানে যে প্রচুর ময়লা লেগে আছে, এগুলো খুব ভালো করে, হ্যাঁ, 2 পায়ের যে মাঝখানের অংশটা আছে, এটা বিশেষ করে খুব নজর দিয়ে খেয়াল করে পরিষ্কার করতে হবে। এটা হলো নেগাবন প্লাস পাউডারটা আমি এখানে 1/2 লিটার পানিতে মিক্স করে রাখছি আগে থেকে কাজের সুবিধার্থে। যেহেতু পায়ের হাঁটু থেকে নিচের অংশগুলা পরিষ্কার করা হয়েছে কিংবা জীবাণুমুক্ত করা হয়েছে, উপরের অংশগুলা তো জীবাণুমুক্ত করা হয় নাই। গরু হাত থেকে নিয়ে আসার পরেই গোসল করানো যাবে না গরুকে, কারণ গোসল করলে হিতে বিপরীত হইতে পারে, গরুর জন্য ক্ষতি হইতে পারে। সেই জন্য যেহেতু গোসল করানো যাবে না, আবার জীবাণু মুক্ত করতে হবে ফার্মে ঢুকাইতে হইলে, সেই জন্য এই নেগাবন প্লাস পাউডারটা এখানে মিক্স করে দিছি। এটা সমস্ত শরীরে স্প্রে করে দিব। স্প্রে করে দিলে কি হবে, এই যে উপরের যে জীবাণু আছে সেগুলা ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, এই যে সুন্দর করে স্প্রে করে দিচ্ছি, ঠিক আছে, এরকম করে আপনারাও স্প্রে করে দিবেন। ওই পাশটা করা হয়ে গেছে, এই পাশে, হ্যাঁ, এই যে সুন্দর করে স্প্রে করে দিলাম। আলহামদুলিল্লাহ সমস্ত শরীরই জীবাণুনাশক করা হয়ে গেছে। এখন এইটাকে আরো 10 মিনিট থেকে 15 মিনিট এখানে রাখা দিব। ইনশাল্লাহ 15 মিনিট থেকে 10 মিনিটের মধ্যেই সম্পূর্ণ জীবাণু মুক্ত হয়ে যাবে। হ্যাঁ, গরুটা আপনারা আপনাদের খামারে উঠায় ফেলতে পারবেন। হয়তোবা অনেকের খামারে অনেকগুলা গরু থাকে, হ্যাঁ, অনেকগুলা গরু থাকে, প্রায় অনেক টাকার গরু থাকে। এই অল্প টাকার ওষুধের জন্য কিংবা আপনার অল্প একটু পরিশ্রমের জন্য আপনার খামারে ভয়াবহ অবস্থা সৃষ্টি করবেন, এটা আসলেই উচিত না, কিংবা আপনারও কাম্য না, নিশ্চয়ই আপনারও কাম্য না। যাদের ফার্মে খুরা রোগ হয়েছে ওনারা জানে যে আসলে কি পরিমাণ আপনার হলো পরিশ্রম করতে হয়, এবং কি পরিমাণ সময় দিতে হয়, এবং কি পরিমাণ কষ্ট করতে হয়। সেই জন্য আপনি এই যে আমার যে 10 মিনিটের কিংবা 5 মিনিটের যে পরিশ্রম, এই পরিশ্রমটা যদি আপনারা করে ফেলেন, তাহলে ইনশাল্লাহ হয়তো বা আপনাদের খামারে এই খুরা রোগে আক্রমণটা হবে না। প্রিয় গরু প্রেমিক ভাইজানেরা, ভালো থাকবেন,
এই প্রক্রিয়া এই পর্যন্তই শেষ। নিশ্চয়ই অন্য কোনো প্রক্রিয়া কিংবা অন্য কোনো বিষয় সম্পর্কে আপনাদের সামনে আবার আমি উপস্থিত হব। সেই পর্যন্ত ভালো থাকবেন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।